বিভিন্ন বিষয় সম্পর্কে একটু আলোচনা করার জন্য, এবং আমরা যে বিষয়গুলো একটা আলোচনা করেছিলাম আমাদের চাকরির পরীক্ষার জন্য আমাদের ব্যাকরণ জানা শোনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি। তো আজকে আমরা নতুন কিছু বিষয় পড়বো। ব্যাকরণের দিক থেকে খুব ছোট ছোট বিষয়, আমাদের বিশেষ পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ না, বাট আমাদের শেখা লাগবে আর কি। বিশেষ এর জন্য আজকে টপিকটা গুরুত্বপূর্ণ না হলে অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর জন্য এই টপিকগুলো একটু গুরুত্বপূর্ণ। তো এই জন্য আগে থেকে জানিয়ে রাখলাম, কারণ আজকে আমরা ছোট ছোট তিনটা বিষয় পড়বো, একটা দুইটা না, তিনটা বিষয় পড়বো। তার মধ্যে প্রথমত হচ্ছে আপনাদের সুন্দর গলার হার, হার সম্পর্কে পড়বো। হ্যাঁ, মুসাফির রাহাত আপনাদেরকে হার সম্পর্কে আজকে জানাবো, হার মানে কি। আচ্ছা আপনারা বলেন তো হার মানে কি? গহনা। সেটাই হওয়ার কথা। ভাইয়াদের মধ্যে কেউ বলেন তো হার মানে কি? ভাইদের মধ্যে হেরে হার। যাওয়া। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি যখন লাইভ ক্লাসে জিজ্ঞেস করি, লাইভ মানে অনলাইন অফলাইন আর কি, তো মেয়েরা একরকম উত্তর দেয়, ছেলেরা একরকম উত্তর দেয়। মানে এটা এমন একটা শব্দ যেটা এক একজনের কাছে এক একটা উত্তর। ভাইয়েরা সবসময় হচ্ছে এটার উত্তর দেওয়ার সময় হেরে যাওয়াটাকে ইন্ডিকেট করে, যে হার মানে হচ্ছে হেরে যাওয়া, কিন্তু আপুরা একদম 100% সবাই এক বাক্যে ওয়াও। অবশ্য মানে যার যেরকম ইন্টেনশন আর কি। না, আমি তো বলছি না যে আপনাদের ইন্টেনশন অলংকার, এটা অলংকার তো সৌন্দর্য, তো সৌন্দর্যটা আসলে আপুদেরই বেশি থাকবে, এটা খুব স্বাভাবিক। এই জন্য আপুরা হচ্ছে আহ অলংকার টলংকার নেকলেস টেকলেস এদিক থেকে করে। আচ্ছা যাই হোক, হার যে শব্দটা আছে এটা তো একটা পূর্ণাঙ্গ শব্দ, তাই না? বলেন, অর্থ আছে। হার হচ্ছে অর্থপূর্ণ একটা শব্দ, হার হচ্ছে অর্থপূর্ণ একটা শব্দ, হার হচ্ছে অর্থপূর্ণ একটা শব্দ, হার হচ্ছে অর্থপূর্ণ একটা শব্দ যেটার অর্থ করা যায়। আপনি হেরে যাওয়া বলতে পারেন, গলার হার বলতে পারেন, জ্যামিতিক হার, গাণিতিক হার, নানা রকম ক্ষেত্রে আপনি হারটা ব্যবহার করতে পারবেন। হার হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ, হার হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ, হার হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ। ওকে, এখন এই যে হার একটা অর্থপূর্ণ শব্দ, যার অর্থ আছে পূর্ণাঙ্গ একটা শব্দ, এর আগে আমরা প্র লাগিয়ে দিলাম। হারের আগে যখন আমরা প্র লাগিয়ে দিলাম তখন শব্দটা হয়ে গেল প্রহার। হারের আগে যখন আমরা প্রযুক্ত করলাম, হারের আগে যখন আমরা প্রযুক্ত করলাম তখন শব্দটা হয়ে গেল প্রহার। এখন আপনারা বলেন তো, হার যে কথা, প্রহার কি সেম কথা নাকি নতুন অর্থ হচ্ছে? নতুন অর্থ। নতুন একটা অর্থ হয়ে গেছে, কারণ হার যে কথা প্রহারের সাথে কোনোভাবে এটার মিলে না, কোনোভাবেই না। তাহলে আমরা বলতে পারি এখানে যে কনসেপ্টটা হচ্ছে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বা নতুন অর্থ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার হারের আগে যদি আমরা আ লাগাই দিই তাহলে হয়ে যাবে আহার, খাওয়া দাওয়া। এখন হারের সাথে আহারের কোন সম্পর্ক আছে? না, আহারটাও সম্পূর্ণ নতুন শব্দ হয়ে গেছে। আবার মনে করেন উপযুক্ত করলাম, তাহলে কি মিলবে? হারের সাথে উপহার কনসেপ্টটা মিলবে নাকি এটাও নতুন অর্থ? নতুন অর্থ। তাহলে দেখেন, হার একটা পূর্ণাঙ্গ শব্দ, হার একটা পূর্ণাঙ্গ শব্দ, এর আগে, হার একটা পূর্ণাঙ্গ শব্দ, এর আগে যখন আমরা ছোট্ট ছোট্ট কোনো কিছু যুক্ত করছি, এগুলা যুক্ত করার সাথে সাথে আগের মতোই অর্থ দিচ্ছে নাকি নতুন অর্থ হয়ে যাচ্ছে? নতুন অর্থ হয়ে যাচ্ছে স্যার। নতুন অর্থ হয়ে যাচ্ছে, নতুন অর্থ হয়ে যাচ্ছে। একটা পূর্ণাঙ্গ শব্দের আগে, একটা পূর্ণাঙ্গ শব্দের আগে যখন এই ছোট ছোট অংশগুলো আমরা যুক্ত করছি, যুক্ত করার সাথে সাথে একটা নতুন অর্থ হয়ে যাচ্ছে, যুক্ত করার সাথে সাথে একটা নতুন অর্থ হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট অংশগুলা যুক্ত হচ্ছে, এগুলাকে কি আমরা পূর্ণাঙ্গ শব্দ বলতে পারি নাকি শব্দাংশ বলতে পারি? এই আ, উপ, প্র, এগুলা কি পূর্ণাঙ্গ শব্দ নাকি শব্দের একটা অংশ? শব্দের অংশ। শব্দের অংশ শব্দের স্যার। একটা অংশ। এই জন্য এই ছোট ছোট কনসেপ্ট গুলাকে আমরা বলি শব্দাংশ। এই শব্দাংশ গুলাকে আবার কোনোভাবে চেঞ্জ করা যায় না। আপনি এগুলাকে বচন করতে পারবেন না, যেমন প্ররা, আমণ্ডলী, উপবৃন্দ, চেঞ্জ করা যায় না। তো যাকে চেঞ্জ করা যায় না তারে বলে অব্যয়, যারা চেঞ্জ করা যায় না তারে বলে অব্যয়, যারা চেঞ্জ করা যায় না তারে বলে অব্যয়। তাহলে এই যে ছোট ছোট শব্দাংশ গুলা, আ, উপ, বি, সু, আন, কদ, এগুলো হচ্ছে অব্যয় শব্দাংশ, এগুলা হচ্ছে অব্যয় শব্দাংশ, এগুলো হচ্ছে অব্যয় শব্দাংশ। অব্যয় শব্দাংশ কেন? কারণ এগুলাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না। এই অব্যয় শব্দাংশ গুলা কোথায় বসছে? মূল শব্দের আগে না পরে? আগে। মূল আগে স্যার। শব্দের আগে বসছে। মূল শব্দের আগে বসে এসে কি করছে? ঢং করছে, অন্য কিছু করছে নাকি নতুন অর্থ বানাচ্ছে?
নতুন অর্থ তৈরি করে। নতুন অর্থ বানাচ্ছে। তাহলে খেয়াল করেন এই যে ছোট ছোট অংশগুলো যেগুলাকে বলছি আমরা অব্যয় শব্দাংশ, এই ছোট ছোট অব্যয় শব্দাংশগুলা মূল শব্দের আগে বসে, মূল শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করে। এই অব্যয় শব্দাংশগুলো মূল শব্দের আগে বসে বসে নতুন অর্থ তৈরি করে। যে সকল অব্যয় শব্দাংশ, খেয়াল করেন, যে সকল অব্যয় শব্দাংশ মূল শব্দের আগে বসে, মূল শব্দের আগে বসে বসে নতুন অর্থ তৈরি করে, সে সকল অব্যয় শব্দাংশের নামই হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় শব্দাংশ। উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় শব্দাংশ। সে কোথায় বসবে? মূল শব্দের আগে বসবে, মূল শব্দের আগে বসে কি করবে? নতুন অর্থ তৈরি করবে। তাহলে উপসর্গ হচ্ছে ছোট্ট একটা অব্যয় শব্দাংশ, এটা মূল শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করবে। তাহলে এই যে শব্দগুলা তৈরি হয় এটার মধ্যে কি উপসর্গটা মেইন নাকি মূল শব্দটা মেইন? মূল শব্দ। আমরা আগে মূল শব্দটা বের করবো। যেমন উপহার, উপহারের মধ্যে মূল শব্দ কোনটা? হার। ওকে, মূল শব্দ হচ্ছে হার। তাহলে উপসর্গ কি আছে? আমরা আগে উপসর্গ খুঁজবো না, আগে মূল শব্দ খুঁজবো। মূল শব্দ বের করার পরে মূল শব্দের আগে যেটা থাকবে সেটার নাম উপসর্গ। মূল শব্দের আগে যেটা থাকবে সেটা হচ্ছে উপসর্গ। এখন ধরেন আমরা একটা শব্দ নিলাম সুনীল, সুনীল, সুনীল। তো সুনীল শব্দটার মধ্যে আমরা কি উপসর্গ খুঁজবো না মূল শব্দ খুঁজবো? মূলটা স্যার। মূল শব্দ। তাহলে নীল হচ্ছে মূল শব্দ, তাহলে সু হচ্ছে একটা উপসর্গ, মূল হচ্ছে একটা উপসর্গ। তাহলে উপসর্গ খোঁজার জন্য আমরা আগে উপসর্গ খুঁজবো না, আমরা আগে মূল শব্দটা খুঁজবো। মূল শব্দের আগে যেটা থাকবে, মূল শব্দের আগে যেটা থাকবে সেটা হচ্ছে উপসর্গ। ওকে, তাহলে উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় শব্দাংশ যেটা মূল শব্দের আগে বসবে, বসে নতুন অর্থ তৈরি করবে। হ্যাঁ, রনি ভাই কিছু বলবেন? বলেন। রনিয়া হাসান কিছু বলবেন? আনমিউট করা আছে, বলেন। না স্যার, এমনিতে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো উপসর্গ এটা হচ্ছে তিন প্রকার। উপসর্গ হচ্ছে তিন প্রকার: তৎসম, অর্ধ তৎসম, সরি শব্দের প্রকার ভেদে চলে গেছি। তৎসম, খাঁটি বাংলা এবং বিদেশি। 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 তো তৎসমের কনসেপ্টটা হচ্ছে এটা সংস্কৃত থেকে আসছে, এটা তৎসম। যেটা আমাদের বাংলা ভাষার মূল শব্দ থেকে আসছে, ওটা খাঁটি বাংলা। আর যেগুলো বিদেশি, আরবি, ফার্সি, হিন্দি টিন্দি যা আছে ওগুলো হচ্ছে বিদেশি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই তিনটা মুখস্থ করা। কোনটা উপসর্গ, কোন উপসর্গটা তৎসম, কোনটা খাঁটি বাংলা, কোনটা বিদেশি, এটাকে মুখস্থ করতে হবে। কারণ আমাদের প্রশ্ন আসবে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, নিচের কোনটি তৎসম উপসর্গ, নিচের কোনটি বাংলা উপসর্গ নয়, নিচের কোনটি তৎসম উপসর্গ নয়। তো সেই জন্য এগুলো আমাদের একটু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তো যাদের কাছে মুখস্থ আছে অলরেডি, যেভাবে মুখস্থ করেছিলেন সেটা একটু রিভিশন দিয়ে ফেলবেন। কিন্তু যাদের মুখস্থ নাই তাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, তাদের এটা মুখস্থ করতে হবে। তো তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ প্রথমে দেখি। তৎসম উপসর্গ হচ্ছে 20টা। তৎসম উপসর্গ হচ্ছে 20টা। তো এই 20টাকে আমরা যারা মুখস্থ জানি অলরেডি, যারা এটা মুখস্থ করে ফেলেছেন, দ্যাটস গুড, ভালো করেছেন। তো যেটা মুখস্থ করেছেন যে টেকনিকে, ওটা একবার একটু দেখে নেবেন। কিন্তু যারা মুখস্থ করেননি, টেনশন নেওয়ার কিছু নাই, একটু খেয়াল করেন কিভাবে করবেন। আমরা যেটা 20টা উপসর্গ আছে 4 লাইনে 5টা 5টা করে মুখস্থ করে ফেলবো। যেমন প্রপরা অপশমনী, প্রপরা অপশমনী, প্রপরা অপশমনী, অনুয়াপ নির্দুর্বী, প্রপরা অপশমনী, অনুয়াপ নির্দুর্বী, প্রপরা অপশমনী, অনুয়াপ নির্দুর্বী। এখানে দেখবেন 10টা আছে। প্রপরা অপশমনী, অনুয়াপ নির্দুর্বী। তো আলাদা করে দিয়েছি কেন? আপনি যখন মুখস্থ করবেন তখন 2 শ্বাসে করবেন। প্রপরা একটা, অপশমনী একটা। প্রপরা অপশমনী, প্রপরা অপশমনী, অনুয়াপ নির্দুর্বী, অনুয়াপ নির্দুর্বী। এখন যে কেউ আপনাকে বলে প্রভাত, আপনাকে কেউ বললো প্রভাত, প্রভাতে কোন উপসর্গ আছে? তাহলে আগে আপনি মূল শব্দটা বের করবেন। ভাত হচ্ছে মূল শব্দ, প্র একটা উপসর্গ। প্র কি উপসর্গ? তৎসম উপসর্গ। প্র একটা তৎসম উপসর্গ। আপনাকে কেউ যদি বলে দুর্নীতি,
দুর্নীতির মধ্যে মূল শব্দ কি আসবে? নীতি। নীতি নীতি হচ্ছে মূল শব্দ, তাহলে উপসর্গ কি আসলো? দূর। দূর তাহলে কি উপসর্গ? দূর হচ্ছে তৎসম উপসর্গ। ওকে গুড। তাহলে আমরা 10টা মুখস্থ করে ফেললাম। প্রপরা, অপশমনী, অনুয়াপ, নির্দুর্বী। প্রপরা, অপশমনী, অনুয়াপ, নির্দুর্বী। ওকে, এরপরের 10টা আবার 2 লাইনে মুখস্থ করবেন। উপোৎসু, পরিপ্রতি। উপোৎসু, পরিপ্রতি, আ ওপি অভি অধিয়তি। উপোৎসু, পরিপ্রতি, আ ওপি অভি অধিয়তি। উপোৎসু, পরিপ্রতি, আ ওপি অভি অধিয়তি। হয়ে গেল 20টা। এই 4 লাইন করে আমরা কেন করেছি? কারণ দেখবেন নিয়ের সাথে বিয়ের মিল আছে, প্রতির সাথে অতির মিল আছে। নিয়ের সাথে বিয়ের মিল আছে, প্রতির সাথে অতি মিল আছে। প্রতির সাথে অতি মিল আছে, সহজে মুখস্থ করতে পারবেন। তো 2 লাইন 2 লাইন করে মুখস্থ করবেন, দেখবেন যে 1-2-3 মিনিটের মধ্যে এটা মুখস্থ হয়ে যাবে। প্রপরা, অপশমনী, অনুয়াপ, নির্দুর্বী। উপোৎসু, পরিপ্রতি, আ ওপি অভি অধিয়তি। উপোৎসু, পরিপ্রতি, আ ওপি অভি অধিয়তি। এই 20টা হচ্ছে তৎসম উপসর্গ। 2 লাইন 2 লাইন করে 3 বার করে পড়বেন, একবার করে দেখে লিখবেন, মুখস্থ হয়ে যাবে কোনটা কোনটা তৎসম উপসর্গ। এরপর হচ্ছে খাঁটি বাংলা। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। খাঁটি বাংলা হচ্ছে 21টা। তৎসম কয়টা ছিল জানো? তৎসম 20টা স্যার। 20টা। ওকে, এখন এই তৎসম 20টা আর খাঁটি বাংলা 21টা, এটা না অনেক প্যাচ লাগবে। প্যাচ লাগবে কেন? মানে কোনটা যে 20টা আর কোনটা 21টা, এটা প্যাচ লাগবে। তো এই 20টা 21টার প্যাচ থেকে বাঁচার জন্য আপনার একটা সহজ টেকনিক করি। বলেন তো, আমাদের 21শে ফেব্রুয়ারি যে আমরা পালন করি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, কারণ আমরা এটা পালন করার একটাই লক্ষ্য যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের অনেক ভাইরা জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে মনে করি, তাই তো? এটাই তো প্রেক্ষিত। আচ্ছা, তাহলে 21শে বলতে আমরা কার বিজয় দেখি? ইংরেজদের, পাকিস্তানিদের, না বাংলার? বাংলার স্যার। 21 মানেই বাংলা। 21 মানেই বাংলা। 21 মানেই বাংলা। 21 মানেই বাংলা। তাহলে 21 মানেই বাংলা, মানে খাঁটি বাংলা কয়টা? 21টা। আর তৎসম, সম মানে কি? সমান। সম মানে সমান। সম মানে সমান। 21 সংখ্যাটা সমান না 20 সংখ্যাটা সমান? 20 সংখ্যাটা সমান। 20 সংখ্যাটা সমান। তাহলে তৎসম কয়টা? 20টা। স্যার। আমি জানি যে আপনারা কারো এটা প্যাচ থাকবে, সবাই জানেন যে তৎসম 20টা, খাঁটি বাংলা 21টা। আমার প্যাচ থাকতো ছোটবেলায়, এই জন্য আমি মুখস্থ করেছি আর কিভাবে টেকনিক দিলে তাদের মনে থাকবে যে তৎসম 20, খাঁটি বাংলা 21। আর এই খাঁটি বাংলা 21টা মনে রাখার জন্য আমরা একটা ছোট গল্প বলি আপনাদেরকে। একটা গ্রামের 4টা বন্ধু আছে। এই 4টা বন্ধুর নাম হচ্ছে অ, অঘা, রাম, আ। অ, অঘা, রাম, আ, 4 বন্ধু। অ, অঘা, রাম, আ, 4 বন্ধু। অ, অঘা, রাম, আ। অ, অঘা, রাম, আ, 4 বন্ধু। এই 4 বন্ধু হচ্ছে একটা অজপাড়া গায়ে থাকে এবং এরা সবসময়, মানে সবসময় 3 বেলা আর কি খুব সাজগোজ করে থাকে। সাজওয়ান মানে সাজগোজ করা। এই সাজওয়ান হয়ে তারা একটা মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকে। সকালে স্কুলের টাইম, টিফিনের টাইম, আর দুপুরে টিফিনের টাইম, আর বিকেলে ছুটির টাইম। কেউ যদি এরকম মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, তাহলে সবাই কি তাদেরকে আদর করবে না অনাদর করবে? অনাদর করবে স্যার। অনাদর করবে। এরা কি সুপথে যাচ্ছে না বিপথে যাচ্ছে? বিপথে। যাচ্ছে। ওকে, তাহলে দেখেন, অজপাড়ার অনাদর প্রাপ্ত অ, অঘা, রাম, আ, বিপথগামী সাজওয়ান ছেলে। বিপথগামী সাজওয়া ছেলে। সাজওয়ান, সাজওয়ান মানে সাজসজ্জা করে থাকে। ছেলেদের সাজসজ্জা মানে ওই যে হাতে বড় রকম হেলমেট পরা, বা ওই যে চুরি টাইপের কিছু পরা, কানে একটা দিন পরা, এগুলো চুল স্পাইক করা, এসব। আচ্ছা, একদিন টিফিনে বা দুপুরে তারা এরকম দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে দেখলো 2টা নতুন মেয়ে। মেয়ে মানে মহিলা আর কি, তাদের 2জনের বয়স হচ্ছে 29, মানে নতুন টিচার হিসেবে জয়েন করেছে। একদিন ভর দুপুরে 29 বছর বয়সী ইটিও পাতি যারা টিচার হিসেবে জয়েন করেছে, তো শাড়ি পরে গেছে, কারণ মেয়েরা চাকরি জয়েন করে শাড়ি পরে যায়। ইটিও পাতিকে দেখে তাদের নয়ন জুড়িয়ে গেল। তো তারা ভর দুপুরে 29 বয়সী ইটিও পাতির দিকে আর চোখে নীল আজের মতো কুনজরে হা করে তাকিয়ে আনমনা হয়ে গেল। তারা 29 বছর বয়সী ইটিও পাতির দিকে আর চোখে তাকিয়ে আছে, কারণ শিক্ষক তো সরাসরি তাকাইতে পারছে। আর চোখে নীলাজের মতো কুনজরে হা করে তাকিয়ে আনমনা হয়ে যায়। মানে এত সুন্দর মেয়ে তারা কখনো দেখে। কিন্তু এই 2টা মেয়ে প্রিয় পাতি, তারা বুঝতে পারলো
কেউ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন তারা সলাজে সুকাজের জন্য সলাজে সুকাজের জন্য কদবেলের আবছায় চলে যায়। মেয়েরা তখন সলাজে সুকাজের জন্য কদবেলের আবছায় চলে যায়। মেয়েরা সলাজে সুকাজের জন্য কদবেলের আবছায় চলে যায়। তো মেয়েরা যেহেতু চলে গেল, ছেলেরা হতাশ হয়ে গেল, আহারে দেখতে পারলাম না। তখন এই যে রাম ও এর মধ্যে আছে সেগুলো আর দোস্ত চিন্তা করিস, আজকে কি হয়েছে, কালকে আবার আসবে। ওকে, তো এটা একবার 3বার একটু রিডিং করবেন, 3বার রিডিং করবেন, 3বার পড়া, 3বার পড়ে খাতায় একবার দেখে দেখে লিখবেন। 3বার দেখে দেখে পড়া, একবার দেখে দেখে লেখা। এখানে রেড মার্ক করা যেগুলো আছে, রেড মার্ক করা যেগুলো আছে সেখানে 21টা আছে। অজ, অন, অ, অঘারাম, আ, বিশা, ভর, উন, ইতি, পাখি, আর, নি, কু, হা, আন, স, সু, কদাপ। এই 21টা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এখন এই যে তৎসম 20টা উপসর্গ এবং খাঁটি বাংলা 21টা উপসর্গ, এই দুইটার মধ্যে আবার কমন আছে 4টা। কমন মানে হচ্ছে যে এই 4টা আ, সু, বি, নি, এই 4টা বাংলাতেও আছে, আবার তৎসময় আছে। আশুবিনের এই 4টা বাংলাতেও আছে, তৎসময় আছে। তো বাংলা তৎসম উভয়টাতেই যেহেতু আছে, তাহলে একটা সমস্যা হয়ে গেল, আমরা কখন বুঝবো যেটা বাংলা আর কখন বুঝবো এটা তৎসম, এটা তো একটা প্রবলেম। তো এই প্রবলেম সলভের জন্য খুব সহজ একটা উপায় আছে, খেয়াল করেন। এই তৎসম যেটা আছে, মানে তৎসম শব্দ চেনার বেশ কিছু ওয়ে আছে। আমরা যেদিন শব্দ সম্ভার করব সেদিন অবশ্যই এটা শেখাবো। তার আগে একটু বলে রাখছি, খেয়াল করেন যে কোথাও যদি আপনি ফলা পান, জফলা, লফলা, বফলা, মফলা, অথবা মূর্ধন্য পান বা মূর্ধন্য স পান, ওগুলো হচ্ছে তৎসম শব্দ। কোনো ফলা থাকা, মূর্ধন্য স থাকা, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। এখন ধরেন আমরা একটা শব্দ বললাম আকারা, আকারা, আরেকটা শব্দ নিলাম আকণ্ঠ, আকারা এবং আকণ্ঠ। ওকে, এখানে কারাটা মূল শব্দ, একটা উপসর্গ, কণ্ঠ মূল শব্দ, একটা উপসর্গ। বলেন তো কোনটা তৎসম উপসর্গ? আকণ্ঠ স্যার। আকণ্ঠের মধ্যে এখানে মূর্ধন্য আছে, আকণ্ঠের মধ্যে এখানে মূর্ধন্য আছে, আকণ্ঠের মধ্যে এখানে মূর্ধন্য আছে। তো মূর্ধন্য যেহেতু আছে, একটা তৎসম উপসর্গ। আপনি এইভাবে মনে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ তৎসম শব্দ চেনা যেটা সহজ ওয়ে আছে, ফলা থাকা, বফলা, মফলা, রফলা, অথবা মূর্ধন্য স থাকলে সেটা তৎসম শব্দ হয়ে যায়। এই জন্য তৎসম শব্দ আপনি দেখেই চিনে ফেলতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যে আপনি যখন তৎসম উপসর্গ করবেন, এই আশুবিনি এই 4টা যখন আপনি তৎসমের জন্য পড়ছেন, তৎসম পড়তে গিয়ে যখন এই 4টা পড়ছেন, তখন একই সাথে আপনি খাঁটি বাংলাটা দেখে নিন। আবার খাঁটি বাংলা পড়ার সময় যখন আপনি আশুবিনি পড়বেন, ঠিক তখন আবার তৎসমটা আবার দেখে নেবেন। যদি এবার ডাবল ডাবল দেখে নেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। সহজেই খাঁটি বাংলা কোনটা আর তৎসম কোনটা এই আশুবিনির ক্ষেত্রে সহজে আইডেন্টিফাই করতে পারবেন, সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, আমরা যদি একটা শব্দ বলি সুশ্রী, এই সুশ্রীর মধ্যে শ্রী হচ্ছে মূল শব্দ, শ্রী মানে সৌন্দর্য বা মুখমণ্ডল। এর আগে সু বসেছে, সু একটা উপসর্গ। এখন বলেন তো সুটা কোন উপসর্গ? তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ হবে সুটা। কেন হবে বলেন তো? কেন? র ফলা আছে, সুশ্রীতে র ফলা আছে, ফলা থাকলে সেটা কি হয়? তৎসম। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার যে আমরা বিদেশির মধ্যে প্রথমে আমরা যাব ফার্সিতে। ফার্সি উপসর্গ আমাদের প্রচুর ব্যবহৃত হয়, কারণ আমরা অনেক বছর আরব কি বলে মুসলিম শাসনের কারণে ফার্সি ভাষাটাকে প্রচুর পরিমাণ ব্যবহার হতে দেখেছি আমাদের বাংলাতে, এবং এখনো প্রচুর ফার্সি শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয়। তো ফার্সি ভাষার যে সকল উপসর্গ আমরা ব্যবহার করি, ওইটাই হচ্ছে ফার্সি উপসর্গ, ওইটাই হচ্ছে ফার্সি উপসর্গ। তো এখানে বলেন তো, যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা কি করছে, দেখে কি মনে হচ্ছে? গন্ধ পাচ্ছে, ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে? নতুন জামাই, নতুন জামাই। নতুন জামাই মনে হচ্ছে না? ওয়াও, ওটাও ভালো। ওকে,
মনে করেন আপনার বান্ধবীর বিয়ে, আপনি গেলেন, বিয়ের গেটে দাঁড়ালেন। বিয়ের গেটে দাঁড়ানোর এক্সপিরিয়েন্স তো আশা করি সবার আছে, এখানে যারা আছে কেউ বাদ থাকার কথা না। তো বিয়ের গেটে যেটা হয় আর কি, আমরা দেখি যে একজন লোক আসে, লজ্জা পাচ্ছে, কোন থেকে আসে। তো এই লোকটা যখন আসে তখন আমরা গেটে দাঁড়াই এবং টাকা ছাড়া তাকে ঢুকতে দিই, এবং একটা নির্দিষ্ট লিমিটে ভদ্রভাবে তাকে ডাকাতি করার চেষ্টা করি, মানে তার কাছ থেকে টাকা হাতানো আর কি। আশা করি এক্সপিরিয়েন্স আপনাদের সবারই আছে, শালাই সাথে সবার এক্সপিরিয়েন্স আছে। তো মনে করেন এই বরটা আসলো, আপনি টাকা চাইলেন, সে টাকা দিচ্ছে না, খালি বিটলামি করতেছে, কিপটামি করতেছে। তখন আপনার খুব মেজাজ খারাপ হয়ে গেল। মেজাজ খারাপ হওয়ার পরে আপনি বললেন যে ফকিনি ঘরে ফকিনি, টাকা নাই, বিয়ে করতে আইসিস কেন, বলে ফেললেন আর কি রাগের চোটে। তো এটা শুনলে বরের কি করার কথা? কোনো উত্তর দেওয়ার কথা না চুপ করে থাকার কথা? উত্তর দেওয়ার কথা স্যার। চুপ করে থাকার কথা। কিন্তু সে চুপ করে থাকলো না, সে সাথে সাথে উত্তর দিল, ও আচ্ছা তোমাদের টাকা দরকার, তাহলে আমার সাথে বিয়ে দিচ্ছে কেন? বিল গেটসের সাথে বিয়ে দাও, বিল গেটস সিঙ্গেল আছে, ওর সাথে বিয়ে দিলে প্রচুর টাকা পাবো। সে যদি আর মুখে মুখে এরকম উত্তর দেয়, তাহলে আপনি কি বুঝবেন যে বর আপনার হবু দুলাভাই, সে কি আপনার চেয়ে কম বদ না আরো বেশি বদ? বেশি স্যার। আরো বেশি বোধ। আপনার চেয়ে আরো বেশি বদ। তাহলে আমরা জানলাম বর বদ কম না, বর বদ কম না, বর বদ কম না, বর বদ কম না। আপনাকে যদি এরকম কথা বলে ফেলে, আপনি তো ছেড়ে দেওয়ার পাত্র না, আপনি তো অবশ্যই একটা না একটা কথা শোনাবেন। আপনি তো এরকম ছেড়ে দিয়ে আসার মানুষ না। তা আপনি তারা কিছু বলতে গেলেন, একটু খেয়াল করলেন আপনার হবু দুলাভাইয়ের মুখে অনেক দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যে আপনি সেখান থেকে দৌড় দিলেই বাঁচেন। এখন আপনি কি দৌড় দিবেন, নাকি আপনার হবু দুলাভাই হিসেবে তাকে সাজেস্ট করে যাবেন, একটা বুদ্ধি দিয়ে যাবেন না? যে তার মুখে যেহেতু অনেক গন্ধ, তার জন্য কি দরকার? ম্যাজিক দরকার, সেন্সোডাইন দরকার, না কোলগেট দরকার, নাকি প্রাকৃতিক ওষুধ নিম দরকার? কি দরকার বলেন? ম্যাজিক, পেপসোডেন্ট, কোলগেট, নাকি প্রাকৃতিক ওষুধ নিম? ম্যাজিক। ম্যাজিক দরকার। আচ্ছা, বিয়ে কিন্তু আজকেই। আপনি কি চান আপনার হবু দুলাভাই আজকেই তার বান্ধবীর সাথে নিম বিয়ে? দরকার, স্যার। নিম, আয়ুর্বেদ। আয়ুর্বেদিক বা প্রাকৃতিক ওষুধ, তাকে আমরা নিম দিই। তো তার জন্য কি দরকার? নিম দরকার। তার জন্য নিম দরকার। এই নিম দিয়ে সে কখন দাঁত মাজে? প্রতিদিন সকালে না প্রতিদিন রাতে, নাকি নতুন বিয়ে হয়েছে প্রত্যেক বেলায় মাজা উচিত? প্রত্যেক বেলায় মাজা উচিত। কেন সকালে জানেন? নিম ডাল দিয়ে মেসক করা উচিত। প্রতি বেলায় কেন উচিত? কারণ বিয়ের পর পরই প্রচুর দাওয়াত থাকে, প্রচুর। বিয়েটা করেন টের পাবেন, সকালে দাওয়াত, দুপুরে দাওয়াত, বিকেলে দাওয়াত, এই শাশুড়ি, খালা শাশুড়ি, মামা শাশুড়ি, বোন, মানে দুনিয়ার দাওয়াত থাকে। তাহলে সে প্রতি বেলায় দাঁত মাজবে, নিম দিয়ে প্রতি বেলায় দাঁত মাজবে। প্রতি বেলাকে আমরা লিখছি ফি বেব। ফি মানে প্রতি, বেব মানে হচ্ছে বেলা। ফি বেব মানে প্রতি বেলা, ফি বেব মানে হচ্ছে প্রতি বেলা, ফি বেব মানে হচ্ছে প্রতি বেলা। তাহলে খেয়াল করেন আবারও, বরটা কেমন? বরবত কম না। তার জন্য কি দরকার? নিম দরকার। কখন দরকার? ফি বেব। এই 10টা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত ফার্সি উপসর্গ। বরবত কম না, নিম দরকার, ফি বেব। বরবত কম না, নিম দরকার, ফি বেব। এখন আমরা একটা শব্দ বলি না, বনাম, বাংলাদেশ বনাম পাকিস্তান। এই বনামের মধ্যে মূল শব্দ কি? নাম। উপসর্গ হচ্ছে ব। আমরা যখন বলি বেনামাজি, নামাজি মূল শব্দ বে একটা উপসর্গ। আমরা যখন বলি ফি বছর, বছর মূল শব্দ ফি একটা উপসর্গ। আমরা যখন বলি কার বার, বার মূল শব্দ কার একটা উপসর্গ। আমরা যখন বলি দরকার, কার মূল শব্দ দর একটা উপসর্গ। আমরা যখন বলি নিমরাজি, নিম একটা উপসর্গ। আমরা যখন বলি না মঞ্জুর, না একটা উপসর্গ। আমরা যখন বলি কমবক্ত, কম একটা উপসর্গ। বদনাম, বদ একটা উপসর্গ। বরবাদ, বর একটা উপসর্গ। তাহলে এই 10টা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত ফার্সি উপসর্গ। বলেন তো শব্দগুলা কি কি? বরবত কম না, নিম দরকার, ফি বেব। ওকে, এবার আমরা আরবি উপসর্গ। আমাদের বাংলা ভাষায় কিছু আরবি উপসর্গ ব্যবহার করা হয়। তো এখানে একটা বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন, আমাদের দাদি বা নানি শ্রেণীর মানুষ আর কি। বলেন তো, আমাদের দাদি বা নানি শ্রেণীর মানুষেরা একটা বিশেষ জিনিস খুব প্রাণ ভরে খায়। কি খায়? পান। হ্যাঁ, এই পানটা হচ্ছে আমাদের দাদি বা নানি শ্রেণীর খুব প্রাণের চেয়ে বেশি প্রিয়। এমনকি প্রাণ প্রিয় স্বামীর চেয়ে বেশি প্রিয় হচ্ছে এই পান। কেন? কারণ 3 বেলা খাক আর না খাক, 6 বেলা পান না খেলে তো মরেই যাবে। আর স্বামী যখন ঘরে আসে আগে জিজ্ঞেস করে তুমি কখন আসছো, পান আনছো। পানটাই হচ্ছে মূল বিষয়।
তো এরকম একটা মহিলাকে আপনি রাজশাহীর আম এনে খাওয়াইলেন, রাজশাহীর আম খাওয়ার পর টানা 3 ঘন্টা বা টানা 3 ঘন্টা না, টানা 3 মিনিট সে চোখটা বন্ধ করে রেখেছে। তাহলে আম খাওয়ার পর যদি সে টানা 3 মিনিট চোখটা বন্ধ করে রাখে, তার মানে কি সে স্বাদ কম পাইছে না বেশি পাইছে? স্বাদ বেশি পাইছি। বেশি পাইছে। স্বাদ বেশি পাইছে বলেই তো চোখ বন্ধ করে ফেলেছে। ওকে, তাহলে আম খেয়ে যদি স্বাদ বেশি পেয়ে থাকে, ওই সময় যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমার খাস লাগর মানে সবচেয়ে কাছের মানুষকে, পান নাকি আম, তখন সে কি উত্তর দিবে? আম। আম। সেটা আম খেয়ে টানা 3 মিনিট চোখ বন্ধ করে রেখেছিল। তো সে বলেছে তার খাস লাগর। আম হচ্ছে তার খাস লাগর। খাস মানে খুবই কাছের, লাগর মানে প্রেমিক। ওই নাগর বলে না, রসিয়া নাগর, রসের নাগর গ্রামের পল্লীগীতিতে, ওই নাগর থেকেই লাগর আর কি। তো সে বলেছে আম খাস লাগর, যে আমটাই তার খাস লাগর, তার সবচেয়ে কাছের মানুষ। তখন আপনি বললেন কেন তুমি না পান পছন্দ করতে? বলছো দেখ, পান কি খাওয়ার জিনিস? তো জাবর কাটার জিনিস। পান বাজে জিনিস, জর্দা বাজে জিনিস, খয়ের বাজে জিনিস, মানে তার কাছে সবকিছুই বাজে হয়ে গেছে। আম খাস লাগর, খয়ের বাজে। আম খাস লাগর, খয়ের বাজে। এই চারটা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ। আমরা বলি না গরমিল, গড় হাজির, গড় একটা উপসর্গ। যেমন বলি লাপাত্তা, লাজবাব, লা একটা উপসর্গ। খাস চামচা, খাস একটা উপসর্গ। আম জনতা, আম একটা উপসর্গ। খয়ের খা বা বাজে খবর, বাজে জিনিস, এই বাজে হচ্ছে আরবি উপসর্গ। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ হচ্ছে মাত্র 6টা। আম খাস লাগর, খয়ের বাজে। আমি গাছ আম লাগাবো, খাস লাগর, খয়ের বাজে। এই চারটা হচ্ছে বাংলা, 6টা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ। আম গাছ লাগর, খয়ের বাজে। ওকে, আচ্ছা। এবারে ইংরেজিতে আমাদের কয়েকটা ইংরেজি উপসর্গ আছে। ইংরেজি উপসর্গটা মনে রাখাটা খুবই ইজি। খেয়াল করেন যে আপনারা যারা তখন অনেক বড় হয়ে গেছেন, কারো কারো পড়াশোনা শেষ, কারো রানিং আছে, অলমোস্ট এটা পড়াশোনা শেষ করে ফেলেছেন, তখন আপনারা অনেক সিনিয়র হয়ে গেছেন। একটু মনে করেন তো, আপনার ছোটবেলায় আপনার প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল, আপনার কলেজ অথবা আপনার ইউনিভার্সিটি, এমন কোন হেড স্যার বা হেড মিস্ট্রেস বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা হেড পার্সন এমন কাউকে পাইছিলেন যিনি একটু কেমন জানি তার টাইপের, প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে বা কলেজে বা ডিপার্টমেন্টে কোনো না কোনো সময় একটু কেমন কেমন জানি তার টাইপের, এরকম কাউকে পাইছেন? জি স্যার, জি স্যার। এটা সবাই মনে হয় একটু পাইছেন। আমার জীবনে আমি স্কুলেও পাইছি, কলেজেও পাইছি, ইউনিভার্সিটিতেও পাইছি। মানে হয়ে যায়, অনেক পড়ালেখা করা মানুষ তো একটা সময় কেমন কেমন হয়ে যায় আর কি। তো যদি এরকম কাউকে পেয়ে থাকেন, তাহলে তার কথা একটু মনে করেন যে আপনার যে হেড সাব ছিল, মানে হেড স্যার বা হেড অফিসার, আপনার যে হেড সাব ছিল সে ছিল হাফ ফুট। হেড সাব হাফ ফুট, হেড সাব হাফ ফুট, হেড সাব হাফ ফুল। ফুল মানে এফ ডাবল এল ফুল না, এফ ডাবল ও এল ফুল। এফ ডাবল ও এল মানে হচ্ছে ফুল, বোকা। হেড স্যার হাফ ফুল, শিক্ষিত মানুষ পুরা ফুল বলা যাবে না, হাফ ফুল। হেড সাব হাফ ফুল, হেড সাব হাফ ফুল, হেড সাব হাফ ফুল। এই চারটা হচ্ছে বাংলাদেশে ব্যবহৃত ইংরেজি উপসর্গ। আপনি যখন বলেন হেড পণ্ডিত, হেড অফিস, তখন হেড একটা ইংরেজি উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়। আপনি যখন বলেন সাব রেজিস্টার, সাব রেজিস্ট্রি, সাব একটা বা সাব ইন্সপেক্টর, সাব একটা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়। আপনি যখন বলেন হাফ টাইম, হাফ টিকেট, হাফ শার্ট, হাফ একটা ইংরেজি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়। ফুল টাইম, ফুল প্যান্ট, ফুল শার্ট, এই ফুল হচ্ছে একটা উপসর্গ। তাহলে ইংরেজি হিসেবে আমরা পাচ্ছি কয়টা? 4টা। হেড, সাব, হাফ, ফুল। হেড, সাব, হাফ। আর বা উর্দুতে একটা উপসর্গ পাওয়া যায়, সেটা হচ্ছে হর। তো হরটা একশো এক নাম হিন্দিতে উচ্চারণ করলে অবশ্য আমরা এটাকে হার বলি। হর রোজ, হর হামেশা, হর কিসিম, ওকে, হরতাল। এই হর হচ্ছে একটা উপসর্গ। হর হচ্ছে একটা উপসর্গ। হর উপসর্গটা হচ্ছে আর হিন্দি নাহলে উর্দু, হিন্দি উর্দু দুইটাতে এটা ব্যবহার করা হয়। হিন্দি উর্দু দুইটাতে এটা ব্যবহার করা হয়। তো খেয়াল করেন আবারও, ইংরেজি উপসর্গ 4টা। হেড সাব হাফ ফুল,
আর ফার্সি বা উর্দু উপসর্গ হচ্ছে একটা, হর। ওকে, আবারও খেয়াল করেন, উপসর্গ কনসেপ্টটা হচ্ছে একটা এক্সট্রা অংশ, এক্সট্রা অংশ, শেষে না, শুরুতে থাকবে, শুরুতে। উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় শব্দাংশ, এটা মূল শব্দের আগে বসবে, মূল শব্দের, ক্রিয়াপদের না, শব্দ, পূর্ণাঙ্গ শব্দ, অর্থপূর্ণ একটা শব্দ মূল শব্দের আগে বসবে, বসে নতুন অর্থ প্রদান করবে, তার নাম হচ্ছে উপসর্গ। এটা তিন ভাগে ভাগ করা যায়, তৎসম, খাঁটি বাংলা এবং বিদেশি। আমাদের প্রথম কাজ হচ্ছে কোনটা কোন উপসর্গ এটা মুখস্থ করা, কোনটা কোন উপসর্গ এটা মুখস্থ করা। খাঁটি বাংলা 20টা আমরা কবিতার মধ্যে মুখস্থ করবো, সরি কবি খাঁটি বাংলা 21টা, আমরা ওই চারজন বন্ধু দিয়ে মনে রাখবো। তৎসম উপসর্গ হচ্ছে 20টা, প্রপর অপসমনীয় নব নির্দ্রবীয় উপসর্গের প্রতি আহ্বয় বিরোধী, এই 20টা আমরা কবিতার মধ্যে মুখস্থ করব। আর বরবত কম না, মিম দরকার, ফি বেব, এটা হচ্ছে বিদেশির মধ্যে ফার্সি মানে ইরানের। আর আমকাস, আমকাস লাগর খয়ের বাজে, এটা হচ্ছে আরবি। হেরসাপ হাফফুল, এটা হচ্ছে ইংরেজি। আর উর্দু বা হিন্দি হিসেবে আছে হর। এই কয়েকটা সবার আগে একটু মুখস্থ করে ফেলব, কারণ এটা মুখস্থ করতে হবে, অন্য কোনো ভাবে এটা কিছু করা যাবে না, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় যেটা আছে এই উপসর্গের মধ্যে, বলে নেওয়া ভালো, উপসর্গ থেকে তেমন প্রশ্ন আসে না তবে, তবে ইদানিং আসা শুরু করেছে যেহেতু আমরা এটা ভালো করে করার চেষ্টা করব। তো উপসর্গ যখন আমরা পড়বো, উপসর্গ যখন আমরা পড়বো তখন দুইটা বিষয় খেয়াল করব। একটা হচ্ছে কোনটা কোন উপসর্গ, কোনটা কোন উপসর্গ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কোনটা কোন অর্থ প্রকাশ করছে, কোনটা কোন অর্থ ব্যবহার করছে, ব্যবহৃত হচ্ছে বা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এটা আমরা সাধারণভাবে পারবো না। কারণ বিদেশি যেগুলো আছে এগুলো তো কমন, বিদেশিতে বিদেশি শব্দগুলো আছে তো খুবই অল্প, বিদেশি উপসর্গগুলা, তো সেক্ষেত্রে অর্থের কোনো ভেরিয়েশন নাই, যেখানে যে অর্থটা বসছে ওটা ওই অর্থে পুরোটুকুই বসেছে। ওকে, তো বিদেশি শব্দের অর্থগুলা একটা উপসর্গের জন্য একটা হলেও খাঁটি বাংলা এবং দেশি, খাঁটি বাংলা এবং তৎসম, দেশি বলছি, খাঁটি বাংলা এবং তৎসম যে শব্দগুলো আছে, খাঁটি বাংলা এবং তৎসম যে শব্দগুলো আছে, খাঁটি বাংলা বা তৎসম যেগুলো আছে, খাঁটি বাংলা বা তৎসম যেগুলো আছে, এগুলার অর্থগুলা এক একটার এক এক রকম। উপ, এই উপ শব্দটা এক এক সময় এক একটা অর্থ দেয়। যেমন আমরা যখন বলবো উপগ্রহ, তখন গ্রহের একটা ছোট অংশ বোঝাবে। যেমন বললো উপজেলা, জেলা হচ্ছে ছোট বোঝাবে। উপনদী, নদীর শাখা বোঝাবে। অথবা আমরা যদি বলি সাধারণভাবে উপকূল, তাহলে আবার কাছাকাছি বোঝাবে, কুলের কাছাকাছি। তো একটা উপসর্গ নানা রকম অর্থে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে যখনই আমরা তৎসম এবং খাঁটি বাংলাটা পড়বো, যখন আমরা তৎসম এবং খাঁটি বাংলাটা পড়বো, তখন কোনটা কোন অর্থে বসছে, কোনটা কোন অর্থে বসছে এটা আমরা একটু ভালো করে খেয়াল করবো, কোনটা কোন অর্থে বসছে এটা ভালো করে খেয়াল করবো। এবং স্পেশালি তিনটা অর্থ আমরা ভালো করে দেখবো, তিনটা অর্থ ভালো করে আমরা দেখবো। একটা হচ্ছে লিখে নেন, অভাব অর্থে, অভাব অর্থে যেটা বসে ওটা আমরা একটু ভালো করে দেখবো। অভাব অর্থে যেটা বসে ওটা আমরা ভালো করে দেখবো, অভাব অর্থে যেটা বসছে। গতি অর্থে যেটা বসছে এটা ভালো করে দেখবো। আর বিপরীত, অভাব, গতি, বিপরীত, অভাব, গতি এবং বিপরীত, অভাব, ওটা একটু বের করে আপনার দেখা যাচ্ছে। অভাব অর্থে যেটা বসছে, অভাব অর্থে যেটা বসছে, গতি অর্থে যেটা বসছে, আর অভাব অর্থে যেটা বসছে, অভাব, গতি আর বিপরীত, অভাব, গতি এবং বিপরীত, অভাব, গতি এবং বিপরীত, তিনটা অর্থে যা বসছে সবগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব। আচ্ছা, এটা অর্থটা একটু বের করে নিচ্ছি। ওকে, বচন, সমাস,
বই থেকে প্রথমে যে কাজটা করবেন, প্রথম লাইনটা মার্ক করবেন, একটু দেখে নেন কিভাবে করতে হবে এটা। প্রথম লাইনটা একটু মার্ক করবেন। এমনকি সব শব্দাংশ আছে যেগুলো স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে, স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না। এটা কি করে? অন্য শব্দের আগে বসে, অন্য শব্দের আগে বসে, অন্য শব্দের আগে বসে। বসে কি করে এগুলো একটু পড়ে নেবেন। আমরা একবার সব বলে ফেলেছি, ভেঙে দেওয়া আছে। নতুন অর্থপূর্ণ শব্দ বানায়, যেটা মেইন কারণ আর কি। নতুন নতুন শব্দ দিচ্ছে, অর্থের পূর্ণতা ঘটায়, অর্থের সম্প্রসারণ ঘটায়, সংযোজন ঘটায়, অর্থের পরিবর্তন ঘটায়। প্রথম লাইনের মধ্যে সবকিছু আছে। নতুন একটা অর্থপূর্ণ শব্দ বানিয়ে ফেলে, নতুন একটা অর্থপূর্ণ শব্দ বানিয়ে ফেলে। আচ্ছা, আর এটা হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে বাংলা, খাঁটি বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম, একটা হচ্ছে বিদেশি। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা, সেখানে লাইন বাই লাইন দেওয়া আছে 21টাই। যাদের মুখস্থ নাই পুরো 21টা একবার একটু দেখে নিতে পারেন, পুরো 21টা এখান থেকে একবার দেখে নিতে পারেন। যদি ছোটবেলায় এই বই থেকে শিখে থাকেন তাহলে তো অনেক ভালো, ঝামেলা মুক্ত হয়ে গেল। আর যদি এই বই থেকে না শিখে অন্য কোনো টেকনিকে শিখে থাকেন, তো এরকম টেকনিক গুলো আমরা দেই আর কি, তো তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো অর্থের কথা যেটা বলেছিলাম খেয়াল করেন, যখন আপনি খাঁটি বাংলা এবং তৎসমের অর্থগুলা পড়বেন তখন দেখবেন একটা, যেমন এখানে অ, এই অটা 3টা অর্থে ব্যবহৃত হয়েছে। অটা কখনো নিন্দিত অর্থে বা নিন্দা করা অর্থে, কখনো অভাব অর্থে, কখনো ক্রমাগত অর্থে। যেমন অকেজো, কাজকে নিন্দা অর্থে ব্যবহার করেছে, অকেজো ওই কাজটা খারাপ। অথবা অচেনা, যেটা চেনা না। অথবা অপয়া, যার কোনো পয়া নাই বা লজ্জা নাই। অভাব অর্থে কখনো যেমন অচিন, চিনার অভাব, অজানা, জানার অভাব, অথই, থইয়ের অভাব। থই মানে ওই যে আমরা পা দিয়ে যে ঠাইটা পাই পুকুরে নদীতে, ওইটা আর কি। তাহলে দেখেন একটা অ এখানে 3টা অর্থে ব্যবহৃত হয়েছে। সেই জন্য আপনি অভাব এবং গতি, আর হচ্ছে অভাব, গতি, আর আমি কি বললাম, বিপরীত, এই 3টা ভালো করে দেখবেন। অঘা, অঘা দিয়ে বোকা বোঝায়, এটা একটাই আছে। অজ দিয়ে মন্দ বোঝায়, এটা একটাই আছে। অনা, অনা দিয়ে 3টা আছে। অভাব আছে, ছাড়া আছে, অশুভ আছে। যেমন অভাব অর্থে অনাবৃষ্টি, বৃষ্টির অভাব। অনাদর, আদরের অভাব। অনাসৃষ্টি, অনাচার, এগুলো হচ্ছে ছাড়া অর্থে, যে যার সৃষ্টি নেই, যার অনাচার নাই। আর অশুভ হচ্ছে অনামুখ। তো এই খাঁটি বাংলা এবং তৎসম যে 2টা আছে, খাঁটি বাংলা এবং তৎসম, এই 2টার মধ্যেই যে শব্দগুলো দেওয়া আছে, এগুলো তো উপসর্গটা কোন অর্থে বসছে এটা পাশে দেওয়া আছে। তো পাশে যে দেওয়া আছে এটা আমরা একটু ভালো করে খেয়াল করি। পাশে যে দেওয়া আছে এটা আমরা ভালো করে খেয়াল করি, তাহলে আর সমস্যার সমাধানটা ইজিলি হবে। এরপর হচ্ছে আর বিদেশি যেগুলো আছে, বিদেশির মধ্যে আছে উর্দু এবং ফার্সি। তো ফার্সির মধ্যে 10টা আছে, 10টার প্রত্যেকটা একটা অর্থে বহন করে। যেমন আমরা যখন বলছি কার, এটা কাজ অর্থে বসেছে। দর, মধ্যস্থতা বা স্বাধীন অর্থে। না, না অর্থে আসছে। নিম, আধা অর্থে বা অর্ধেক অর্থে। ফি, ফি মানে হচ্ছে প্রতি, ফি মানে হচ্ছে প্রতি অর্থে। নিম কাজ। ফিরোজ, ফি হপ্তা, ফি শান, বদ মানে খারাপ অর্থে। ফি বে, ফি হপ্তা, ফি মাস, বে মানে না অর্থে। বেনামাজি, বদরাগী, বদমাইশ। কেটাও না অর্থে বসে। বেয়াদব, তার আদব নেই। ব্যাক্কেল, তার আক্কেল নেই। 8 নম্বর বর, ভিতরে বা মধ্যে অর্থে বসে। বরখাস্ত করা, বরদাস্ত করা, বরখেলাপ করা। বটা হচ্ছে কখনো সহিত বা সাথে অর্থে বসে। যেমন বমাল, মাল সহ। বনাম, নাম সহ। বকলম, কলম সহ। আচ্ছা, কম, কম হচ্ছে স্বল্প অর্থে বা কম অর্থে। কমজোর, কমবক্ত। আরবির মধ্যে আম সাধারণ অর্থে আমজনতা। খাজ বিশিষ্ট অর্থে খাস চামচা, খাস কামরা। লা হচ্ছে না অর্থে লাজবাব, লাপাত্তা, পাত্তা নাই বা লাজবাব, জবাব নাই। হচ্ছে গড়, গড় হচ্ছে অভাব অর্থে। যেমন গড় মিল, মিলের অভাব। গড় হাজির, হাজিরের অভাব। গড় রাজি, রাজির অভাব।
তো এখানেই কয়েকটা একটু ভালো করে দেখতে হবে। ইংরেজি ক্ষেত্রে 4টা আছে, ফুল, হাফ, হেডস আপ। উর্দু বা ফার্সির মধ্যে, উর্দু বা ফার্সি না সরি, উর্দু বা হিন্দির মধ্যে একটা আছে হচ্ছে হরফ। এটা হচ্ছে কি আমরা উচ্চারণে, হিন্দি উচ্চারণে হার রোজ বলি। হার রোজ, হার মাহিনা, হার কিসিম, হার হামেশা, হার ব্যবহার, এগুলো বাংলায় বলে হরফ। বাংলায় বলে হরফ। Okay? তো এখানে লাইন আছে দেখেন, হিসাবে গরমিল থাকলে খাসমহল লাঠি উঠবে। হিসাবে গরমিল থাকলে খাসমহল লাঠি উঠবে। বহাল তবিয়তে দরখাস্ত করে ফিরোজ হেড অফিসে জমা দেওয়া যায়। এখানে বলেন তো গরমিল, গরমিলের মধ্যে মূল শব্দ কোনটা? মিল স্যার। নীল হচ্ছে মূল শব্দ। তো নীল যদি মূল শব্দ হয় তাহলে উপসর্গ কোনটা? স্যার গড়। গড়। খাসমহল মূল শব্দ কোনটা? মহল স্যার। মহলটা মূল শব্দ, খাসটা হচ্ছে উপসর্গ। কি উপসর্গ? আরবি উপসর্গ স্যার। আমখাস লাগর, আমখাস লাগর। So, আমখাস, খাস হচ্ছে আরবি উপসর্গ। ওকে। বহাল তবিয়তে, এখানে মূল শব্দ কোনটা? হাল স্যার। হাল হচ্ছে মূল শব্দ, তাহলে ব একটা উপসর্গ। কি উপসর্গ? স্যার ফার্সি উপসর্গ। ব হচ্ছে ফার্সি উপসর্গ, জানো বলছো না বনাম, ফি বে, ফি বে ব। আচ্ছা, দস্তখত। দস্তখত তো আমরা নর্মালি এভাবে নিতে পারবো না, আমরা এটা দরখাস্ত বলবো। দরখাস্ত, এই দরখাস্তের মধ্যে কোনটা উপসর্গ? দর দরখাস্ত। ফার্সি এই খাস্ত হচ্ছে মূল শব্দ, দর একটা উপসর্গ। কি উপসর্গ? ফার্সি। বরবত, কম না, নিম, দরকার। ওকে। ফি, ফি কোন উপসর্গ? ফার্সি ফার্সি। মনে রাখবেন ফি দিয়ে দুটো শব্দই আছে, একটা আছে প্রতি অর্থে ফার্সি, আর একটা হচ্ছে বেতন অর্থে, সম্মানীয় অর্থে, এটা হচ্ছে আরবি। ফি বেতন, যেটা স্যার আরবি কেন হচ্ছে ইংরেজি, ফি হচ্ছে ইংরেজি। এমনিতেই ফি মানে হচ্ছে তৎসম হিসেবে নাম বা সরি প্রতি আর কি, প্রতি বা দেখতে। আর ইংরেজিতে ফি মানে হচ্ছে বেতন। হেড অফিস, হেডটা কি উপসর্গ? ইংরেজি উপসর্গ স্যার। ইংরেজি উপসর্গ। Right. তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে, আমাদের প্রধান কাজ হচ্ছে আগে উপসর্গটা মুখস্থ করা। মানে উপসর্গ যদি আমাদের মুখস্থ না থাকে, উপসর্গ যদি আমাদের মুখস্থ না থাকে, তাহলে এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। একটু ফ্র্যাঙ্কলি বলেন তো, আমি তো ক্লাসেই আছি, আমার জেনে থাকা ভালো যে উপসর্গ মুখস্থ নাই কার কার, রিজন করেন তো। উপসর্গ মুখস্থ করা নাই, উপসর্গ মুখস্থ নাই কার কার? ও মাই গড, এতজন! কম বেশি হয়ে গেল তাহলে। তাহলে প্রথম কাজ হচ্ছে উপসর্গটা মুখস্থ করতে হবে, এবং এটা আজকে রাতের মধ্যে করবেন। কোন রকমের এক্সকিউজ দিয়েন না, আজকে রাতের মধ্যে উপসর্গ মুখস্থ করবেন। যে আমরা যেটা দিলাম, তৎসম যেটা ছিল 20টা, 20টাকে 5টা করে আমরা এরকম সিস্টেম করেই দিয়েছি, আপনি 5টা করে কেমনে করবেন। যেমন প্র পরা অপশমনী, প্র পরা অপশমনী, প্র পরা অপশমনী। মানে প্র পরা 2টা, অপশমনী 3টা। আবার উপ উৎস পরিপ্রতি, উপ উৎস 3টা, পরিপ্রতি 2টা। তো চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা ভালো করে মুখস্থ হয়। চেষ্টা করবেন প্রত্যেকটা যেন ভালো করে মুখস্থ হয়, কারণ এটা সবচেয়ে ম্যান্ডেটরি। স্যার হ্যাঁ, স্যার বলেন। আশুবিনী এটা আর একটু বুঝিয়ে দেবেন, মানে তৎসম এবং বাংলা দুইটা একসাথে আশুবিনী, এটা যদি আর একটু বলতেন। ঠিক আছে, বইটা আবার ওপেন করছি একটু। আশুবিনীর কনসেপ্ট যেটা, যে এই দুইটা তো দুইটার মধ্যেই আছে, কারণ এটা দ্বন্দ্ব বলছি, এটা যেহেতু তৎসমাতেও আছে আবার বাংলাতেও আছে, তাহলে আমরা কি করে আইডেন্টিফাই করবো এটা? আচ্ছা, আমি তাহলে এটা বই থেকেই সরাসরি বলি। আমরা একটা চিহ্ন বলেছিলাম, মনে আছে? যে চিহ্নগুলো থাকতে আপনি চিনবেন এই চিহ্নগুলো হচ্ছে তৎসম। চিহ্নগুলো মনে আছে কারো? বলেন তো। মূর্ধন্য ষ, তারপরে হচ্ছে ফলা, রেফ। আচ্ছা, সাধারণভাবে মূর্ধন্য থাকলে, মূর্ধন্য স থাকলে, ফলা থাকলে, ফলা কয়টা যেন আমাদের বলেন দেখি? 6টা স্যার। 6টা। 6টা। মনে রবে জল। মনে রবে জল, মনরব জল।
তো যদি কোথাও ফলা থাকে অথবা যদি সেখানে মূর্ধন্য ষ থাকে, তাহলে ওইটাকে আমরা কি বলবো? তৎসম বলবো। ওকে, আমরা শব্দ সম্পদ করলে এটা লিখতে পাবো। তবু আমি একটু দেখাচ্ছি, যেমন আমরা এখানে আছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে, আরো জুম করে নিব। দেখা যাচ্ছে স্যার। বাংলা উপসর্গটা এখানে নিয়ে এসেছি, একটু দেখেন। ওকে, বাংলা উপসর্গ। তো বাংলা উপসর্গের মধ্যে আমরা এখানে বাংলাটা না তৎসমটা যাই, কারণ তৎসমটা সহজে আইডেন্টিফাই করতে পারবেন, তাহলে বাকিগুলো তো ইজি হবে। মধ্যে 20টা আছে, এই 20টার মধ্যে আমরা প্রথমে গেলাম, তাই যাবো আমরা নিতে যাই। দেখেন নিতে, তো নিতে যখন আমরা যাচ্ছি, খেয়াল করেন নিয়ের যে শব্দগুলো আছে, দেখেন নিবৃত্তির মধ্যে দেখেন এখানে একটা রিকার আছে, রিকার, এগুলো তৎসমের চিহ্ন। নিবারণটা কি দিকে চিনবো? মূর্ধন্য আছে, এটা দেখে চেনা যাচ্ছে। নির্ণয় কি দেখে চেনা যাচ্ছে? রেফ বা মূর্ধন্য দিয়ে। নিদারণে কি আছে? মূর্ধন্য আছে। নিষ্কলুষ মূর্ধন্যস্ব আছে, নিষ্কাম মূর্ধন্যস্ব আছে। তাহলে এখানে আপনার একটা শব্দ একটু খাতায় লিখে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে নিদাগ। নিদাগ কি হবে? আচ্ছা, একটু কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। ওকে, এবার এই নিয়ের যেগুলা বাংলা আছে সেখানে আমরা যাই। আমরা বলেছি আপনি যখন যেটা পড়বেন, আশু বিনি, আমরা নিয়ের এটা তৎসম দেখলাম, তো নিয়ের তৎসমটা দেখার সাথে সাথে আপনি আবার বাংলাটা দেখে ফেলবেন, বাংলাতে ওইটার কোনো ঝামেলা আপনি পান কিনা। যেমন বাংলাতে আপনি দেখেন এখানে কি কি শব্দ পাচ্ছি আমরা। বাংলাতে নি পাচ্ছি নিখুঁত, নিখোঁজ, নীলাজ, নিভাজ, নিরেট। দেখেন তো এই শব্দগুলাতে তৎসমের চিহ্নগুলা পাওয়া যাচ্ছে? মূর্ধন্য ক্ষীয়, ফলা, রেফ কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে দেখেন সহজে এটা আইডেন্টিফাই হইলো না? জি স্যার। সহজে হয়েছে। আচ্ছা, আবার দেখেন বিতে যাই, আশু বিনি। তো বি বাংলার ক্ষেত্রে একটাই, মানে নিন্দা অর্থে বা ভিন্ন অর্থে। যেমন বিভুই, অন্য ভুই মানে অন্য এলাকা। বিফল, অন্য ফল বা খারাপ ফল। বিপথ মানে খারাপ পথ। তো এখানে দেখেন তৎসমের কোনো চিহ্ন আছে? নাই। আচ্ছা, এবার আমরা বি এর যেটা তৎসম আছে সেখানে যাই, দেখি আমরা সেখানে কিছু চেনা যায় কিনা। এই বই ওপেন করলে একটু ঝাপসা আছে মনে হয়। আপনারা স্ক্রিনে ক্লিয়ার দেখেন তো? হ্যাঁ জি স্যার, বিফল ঠিক আছে। কিন্তু দুই জায়গায় স্যার, আছে দেখতেছি। স্যার। আচ্ছা, ওকে, এবার আমরা বিয়ে তে যাই। দেখেন বিয়ে কতগুলো অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে দেখেন বিধৃত কি আছে? রিকার আছে। বিশুদ্ধ যুক্ত বর্ণ আছে। বিজ্ঞান, এই যে যুক্ত বর্ণ, বিদ্ঘুটে যুক্ত বর্ণ, ইয় যুক্ত। তারপর বিবস্ত্র, রফালা আছে। বিশুষ্ক, মূর্ধন্যস্ব আছে। বিবিদ্র, রফালা আছে। বিবর্ণ, মূর্ধন্য আবার রেফ আছে। বিশৃঙ্খল, রিকার আছে। তারপর বিচরণ, বিচরণে মূর্ধন্য আছে। বিক্ষেপ, ক্ষীয় আছে। বিপর্যয়, রেফ আছে। তাহলে এখানে আপনি এক্সট্রা কি পাইলেন দেখেন, একটা হচ্ছে বিফল আর একটা হচ্ছে বিকার। ওকে, তো বিফলটা আপনি বাংলাতেও হয়তো এরকম আছে, কিন্তু বিফলটা মূলত তৎসমের ক্ষেত্রে হয়। তাহলে বিকার আর বিফল এই দুইটা শব্দ আপনাকে আলাদা মনে রাখতে হচ্ছে। আর তো দেখেন বাকি এতগুলা শব্দ সবে কিন্তু ইজিলি আমরা দেখতে পেয়েছি। বুঝা গেল? একটু বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, সো যখন আপনি বাংলার চারটা পড়বেন, আশু বিনি, এই চারটা যখন বাংলার পড়বেন, তখন একই সাথে আপনি তৎসমের গুলো পড়ে ফেলবেন, তাহলে একসাথে হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে উপসর্গ আইডেন্টিফাই করা। উপসর্গ আইডেন্টিফাই করাটা একটা ব্যাপার। এখন ধরেন আমি একটা শব্দ বললাম যে আজীবন, আবার আরেকটা শব্দ বললাম আম। এখন আপনি তো জানেন একটা উপসর্গ আছে, তাই না? একটা উপসর্গ আছে না? একটা উপসর্গ আছে, একটা উপসর্গ আছে। বলেন তো দুইটাই উপসর্গ? না না, প্রথমটা না উপসর্গ স্যার, নির্দিষ্ট। তো উপসর্গ বের করার সময় আমরা আগে উপসর্গ বের করব বলেছি নাকি আগে মূল শব্দ দেখব?
মূল শব্দ স্যার। আগে মূল শব্দ দেখবো, আগে মূল শব্দ দেখবো, আগে মূল শব্দ। হুট করে কিন্তু উপসর্গ বের করে ফেলা যাবে না। যেমন আম, আমে মূল শব্দ আর আছে নাকি আম পুরাটাই মূল শব্দ? পুরাটাই মূল শব্দ। পুরাটাই মূল শব্দ। তো আম যেহেতু পুরাটাই মূল শব্দ, এখানে উপসর্গ আছে? না। নাই স্যার। উপসর্গ নাই। কিন্তু আজীবন, আজীবনে মূল শব্দ কি? জীবন। জীবন। জীবনটা হচ্ছে মূল শব্দ, তাহলে এখানে আরেকটা উপসর্গ। ঠিক আছে, ওকে। তাহলে উপসর্গ তখনই হবে যখন একটা মূল শব্দ আমরা পাবো। এখন কোন শব্দ কি একাধিক উপসর্গ থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, কোনো সমস্যা নেই, একাধিক থাকতে পারে, নো প্রবলেম। এখন উপসর্গ বের করার জন্য আমরা মূল শব্দ বের করি। একই রকম ভাবে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করি, এই সন্ধি বিচ্ছেদ থেকেও আমরা উপসর্গ বের করতে পারি। যেমন ধরেন আমরা একটা শব্দ বললাম অনুসন্ধান, অনুসন্ধান, অনুসন্ধান। এন্ড বলেন তো এখানে মূল শব্দ কোনটা? সন্ধান। সন্ধানটাকে আমরা মূল শব্দ হিসেবে নিতে পারি। আবার দেখেন এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ করা যায়, কি হবে? সংযোগধান। ওকে, তাহলে মূল শব্দ কোনটা হইলো? ধান। ধান হচ্ছে মূল শব্দ। তাহলে এর আগে সম একটা উপসর্গ আছে তৎসময়, প্রপরা অপসমনি সম, আবার অনু একটা উপসর্গ আছে। তাহলে এই শব্দে কয়টা উপসর্গ? দুইটা স্যার। দুইটা উপসর্গ। গুড। আরেকটা শব্দ আপনাদেরকে দেই, অত্যাচার। এই অত্যাচার শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করেন। অতিযোগ আচার। জফলা আছে, জফলার জন্য আমরা ভাঙবো অতি। আর এরপরে কি আছে? আছে, আচার, অতিযোগ আচার। তাহলে এখানে কয়টা উপসর্গ আছে? দুইটা স্যার। একটা না, দুইটা। এই যে আচার, আচারকে কিন্তু ভাঙা যায়, আযোগ চার। তাহলে চার হচ্ছে মূল শব্দ, এর আগে আছে আ, এর আগে আছে অতি। তাহলে অত্যাচারে কয়টা আছে? দুইটা আছে। আবার ধরেন আমরা একটা শব্দ বললাম ব্যাহত। এবার বলেন তো ব্যাহততে কয়টা উপসর্গ আছে? দুইটা। জফলা বাদ দেন, জফলা বাদ দিলে হবে বি প্লাস আহত। আহত। আহতকে তো আবার ভাঙা যায় আযোগ হত। তাহলে হতটা মূল শব্দ, আ একটা উপসর্গ, বি একটা উপসর্গ। বুঝছেন এবার? আচ্ছা, মানে যেটা আপনি সন্ধি দিয়ে ভাঙতে পারেন সেখানেও কি পাওয়া যাবে? উপসর্গ পাওয়া যাবে। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই বলেন। সন্ধি দিয়ে ভাঙলে কি স্যার সবসময় দুটা থাকবে উপসর্গ? না, ব্যাপারটা এরকম না, কখনো একটাও পাওয়া যাবে। মানে সন্ধি দিয়ে ভাঙলে উপসর্গ পাওয়া যায় সেটা বলেছি, ভাঙলে দুইটা এরকম না। যেমন ধরেন আমরা একটা শব্দ বললাম ব্যর্থ, এই ব্যর্থ সন্ধি বিচ্ছেদ কি বলেন? বিযোগ অর্থ। জফলা বাদ দিব, জফলা বাদ দিলে হবে বরস্বই, তাই না? আর স্বরধ্বনি আছে এখানে অ, অটা পরে নিব, বিযোগ অর্থ। তার এখানে কয়টা আছে? একটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আরবি উপসর্গ কি 6টা না 4টা? আরবি উপসর্গ 6টা, কিন্তু আমরা 4টা ব্যবহার করি। ক্ষয়ের আর বাজে তেমন একটা ব্যবহার হয় না। আর বাকি যেটা আছে আম, খাস, লাগর, ওই 4টা আমরা ব্যবহার করি অনেক। বইয়ে 4টারই ব্যবহার আছে, 2টার ব্যবহার নাই। ঠিক আছে স্যার, আজীবনও তৎসম উপসর্গ হবে না? আজীবনে? হ্যাঁ, তৎসম হবে, কারণ জীবনটা তৎসম শব্দ। যেগুলো শেষে অন আছে না, দর্শন, শয়ন, স্বপন, নয়ন, শ্রবণ, এগুলো তৎসম শব্দ। স্যার, উপসর্গ বের করতে গেলে কি সন্ধি বিচ্ছেদ ছাড়া কি অন্য কোনো উপসর্গ বের করা যায় না? হ্যাঁ, যাবে না কেন? আমরা সাধারণভাবে তো করতে পারছি না। যখন আজীবন যখন আমরা করছি তখন কেন সন্ধি করা লাগছে? লাগছে না। সাধারণভাবে আমরা সন্ধি দিয়ে লাগে না, সাধারণভাবে এমনি পারবো। কিভাবে? ওই যে মূল শব্দ দেখে, মূল শব্দ কোনটা। তো মূল শব্দ যখন আমরা বের করছি, যেমন জীবন মূল শব্দ, আ উপসর্গ বের করছি, তো এটা তো ইজিলি বের করা যাচ্ছে। কিন্তু ওই যে সন্ধি দিয়ে যেগুলা, সেগুলো একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য ওটা দেখাইলাম আর কি। ঠিক আছে, ওকে। আর কারো প্রশ্ন? আচ্ছা, এবার আমরা আপনাদের একটা বাক্য বলি। যেমন আমরা বললাম যে রশিদ সাহেব
রশিদ সাহেব বাজারে বাজারে কি যেন এটা, হ্যাঁ, সংস্কৃতির বাজারে সংস্কৃতির অপপ্রচার দেখেছেন। সংস্কৃতির অপপ্রচার দেখেছেন। বলেন তো এই বাক্যে কয়টা উপসর্গ আছে? একটা না দুটো, সংস্কৃতির সময়। ওকে, অপশন 1, 2, 3, 4। তিনটা স্যার। উপসর্গ 3টা না অপশন 3? হ্যাঁ, তিনটা। উপসর্গ 3টা স্যার। উপসর্গ 3টা না অপশন 2 এটা বলছেন? জি জি স্যার। ওকে, অন্য কারো কিছু মতামত? দুটো স্যার, সংস্কৃতির সম আর অপপ্রচারের স্যার প্রো আছে স্যার, প্রো আছে স্যার পরে। প্রো অপপ্রচারের মধ্যে দুইটা আর সংস্কৃতির মধ্যে একটা। তিনটা। আচ্ছা, খেয়াল করেন, সাহেবের মধ্যে নাই, ওকে, বাজারে নাই, সংস্কৃতিতে একটা আছে। আপনি এটা সন্ধি বিচ্ছেদ করতে পারবেন, সমযোগকৃতি। সমযোগকৃতি, সম একটা উপসর্গ পাওয়া গেল আর কৃতি মূল শব্দ। অপপ্রচারে নামে কোনো উপসর্গ নাই, কারণ যদি উপসর্গ নেন তাহলে মূল শব্দ হবে প্রচার। প্রচার বলে কিছু আছে না, এখানে উপসর্গ হচ্ছে অপ নামে একটা উপসর্গ আছে। আচ্ছা, তাহলে অপটা যদি আমরা উপসর্গ নেই তাহলে মূল শব্দ হবে প্রচার। তো প্রচারটাও তো ভাঙা যায়, মূল শব্দ হচ্ছে চার আর উপসর্গ হচ্ছে প্রো। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা। প্রো। ঠিক আছে, তাহলে কয়টা হলো? তিনটা স্যার। গুড, এই তো হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি বলি যে তাদের কথাবার্তার কাজে প্রচুর গরমিল পাওয়া যায়, গরমিল। এবার বলেন তো গরমিলের মধ্যে উপসর্গ কি আছে? হ্যাঁ স্যার আছে। কি উপসর্গ? আরবি উপসর্গ স্যার, আরবি উপসর্গ। গর হচ্ছে আরবি উপসর্গ। ওকে, আমরা বললাম যে সে বাজারে গিয়েছিল, পরে লাপাত্তা হয়ে গেছে, লাপাত্তা হয়ে গেছে। এর উপসর্গ আছে? জি স্যার। আরবি উপসর্গ নাই। ওকে, লাটা কি উপসর্গ তাহলে? আরবি উপসর্গ। আমরা বললাম সে আমার সাথে ঢাকা যাবে বলেছে, কিন্তু এখন সে নিমরাজি ভাব দেখাচ্ছে। এখন সে নিমরাজি ভাব দেখাচ্ছে। এখানে মূল শব্দ কোন? ফার্সি উপসর্গ। উপসর্গ স্যার। নিম হচ্ছে ফার্সি মূল শব্দ আর নিম হচ্ছে উপসর্গ। কি উপসর্গ? ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ। ওকে, আমরা বললাম যে সে বলেছে মেয়েটা অনেক সুশ্রী, কিন্তু আমি যখন দেখতে গেলাম দেখলাম যে না, মেয়েটা একটু কদাকার। এখন বলেন সুশ্রীতে কোনটা উপসর্গ? তৎসম উপসর্গ আর পদ হচ্ছে বাংলা উপসর্গ। আচ্ছা, সুটা আমরা তৎসম কেন বলছি, বাংলা কেন বলছি না? ওই রফলা আছে, রফলার জন্য এটাকে আমরা তৎসম বলছি। ওকে, কদাকারে উপসর্গ আছে? বাংলা উপসর্গ। কোনটা উপসর্গ এখানে? পদ স্যার। কদ। তাহলে মূল শব্দ কি? আকার। আকার। আকারকে ভাঙা যায় না? জি স্যার। কার হচ্ছে মূল শব্দ, আর একটা উপসর্গ কদ একটা উপসর্গ। এখন বলেন এই কদ কি উপসর্গ? বাংলা উপসর্গ। বাংলা। তাহলে আটা কি হবে? বাংলা হবে, বাংলা আগে আছে, এটা বাংলা হবে। ওকে, ঠিক আছে। আমরা বললাম যে সে শুধুমাত্র অনাসৃষ্টি তৈরি করে। অনাসৃষ্টি, বলেন অনাসৃষ্টির মধ্যে উপসর্গ আছে? আছে। কি উপসর্গ এটা? বাংলা উপসর্গ স্যার। বাংলা উপসর্গ কেন? উপসর্গের যে নাম আছে তাতে অনা আছে,
অনা উপসর্গের নামে অনা আছে, বাট এই জায়গায় আমরা অনা হিসেব না করে অন হিসেব করব, অন। এবং অন হিসেব যদি আমরা করি তাহলে এখানে রিকার আছে, মূর্ধন্য ষ আছে, এরকম ইন্ডিকেট করলে এটাকে তৎসম বলার কথা, কিন্তু আমরা কি তৎসম বলতে পারবো অনাটাকে? না স্যার, অনা আছে মূলই বাংলা উপসর্গ। কারণ অনা বা অন কোন নামই তৎসম উপসর্গ নাই, এটা এক্স্যাক্টলি কি হবে? বাংলা হবে, উপসর্গ। কারণ বাংলাতে আছে। রাইট, ওকে। আমরা বললাম সে আনমনা হয়ে বসে আছে, এখানে মূল শব্দ কোনটা? মনা স্যার। মনা, মন থেকে মনা। তাহলে আনটা কি উপসর্গ? বাংলা বাংলা উপসর্গ স্যার। বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ। ওকে, তাহলে আমরা বললাম একটা শব্দ পেটুক, উপসর্গ আছে? না স্যার, পেটুকি মূল শব্দ। আমি ভালো আপনারা এটা তো বের করে ফেলবেন, যাতে বের করা শুরু করেছেন। কিন্তু আমরা যদি বলি সে ভর পেট খেয়েছে, এখানে উপসর্গ আছে? হ্যাঁ স্যার, ভর। কোনটা? আর পেট হচ্ছে মূল শব্দ, ভর একটা উপসর্গ। কি উপসর্গ? পার্শ্ব উপসর্গ স্যার। না না, ফার্সি না, ভর তো ফার্সিতে ছিল না। ফার্সিতে কি ছিল? বর, বদ কম না, বর ছিল, বর, ভরটা। ভর আরেকটাতে ছিল, কোনটাতে? আমরা পড়েছিলাম ওই চারটা বন্ধুর গল্পে, তারা ভর দুপুরে 29 বয়সী ইতি ও পাতির দিকে আর চোখে নীলাজের মতো কুনজরে হা করে তাকিয়ে আনমনা হয়ে যায়। তাহলে ভর দুপুরের মধ্যে, দুপুর ছিল মূল শব্দ, উপসর্গ কোনটা? ভর। ভর। আর ওই গল্পটা কিসে জানি ছিল? বাংলা, বাংলা, ওটা ছিল বাংলা। এই যে এতক্ষণ ধরে পড়লেন, আবার উল্টা পাল্টা বইলে আমার মাথাটাই বরবাদ করে দিচ্ছেন। সমস্যা নাই, বরবাদ করে দেন, আমি ঠিক করে ফেলবো না। এখানে মূল শব্দ কোনটা? পাত স্যার। তাহলে এখন বলেন এই বর কি উপসর্গ? ফার্সি। আপনারা তো মানে আমার মনে হচ্ছে যে ফার্সি উপসর্গটা আপনারা খুব ভালো পড়ছেন, মানে বাংলা তৎসমের কোনো খবর নাই, আপনারা প্রচুর পরিমাণ ভালো করে ফার্সি পড়েছেন, সমস্যা নাই। তাহলে প্রথম কাজটা জানি কি করতে হবে, কি মুখস্থ করতে হবে? প্রথম কাজ উপসর্গগুলো মুখস্থ করতে কোনটা হবে। কোন উপসর্গ, কোনটা কোন উপসর্গ, এটা সবার আগে মুখস্থ করতে হবে। আজকে রাতের মধ্যে এটা শেষ করবেন। কোনটা কোন উপসর্গ, এটা আজকে রাতের মধ্যে মুখস্থ করবেন। কোনটা কোন উপসর্গ, আজ রাতের মধ্যে সেটা শেষ করবেন। এরপরে অর্থ দেখবেন, কোনটা কোন অর্থে বসেছে। এরপরে আশ্রবিনী সমস্যাটা দেখবেন, ঠিক আছে? এরপরে সেটার মধ্যে আমাদের দেখবেন একটা চার্ট করা আছে যে একই শব্দে একাধিক উপসর্গ, ওইটা একটু ভেঙে ভেঙে করবেন। আর আমরা হচ্ছে এই ক্লাসটা একবারই করাই আর কি। আমরা আজকে যে টপিক গুলো ছিল উপসর্গ, দ্বিরুক্ত শব্দ আর হচ্ছে বচন আর কি, এগুলো আমরা একদিনই পড়ায় ফেলি। বাট আপনাদের কেন জানি শুধু উপসর্গটাই পড়াইলাম, অনেক রিহার্সাল করেন, এবং রিহার্সাল অনেক করাই না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক না চাকরির বাজারে, বিশেষত আসেই না। তবে অন্যান্য জবে এখন ইদানিং প্রচুর আসছে, এই জন্য একটু ডিটেলস পড়াইলাম আর কি। তো আমরা যে শীটটা দিব, শীটটার মধ্যে আপনি বিরুক্ত শব্দ পাবেন, বচন পাবেন, এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? উপসর্গটা আগামী ক্লাসের আগে একটু ভালো করে রিভিশন দিবেন, যেন উপসর্গের একটা উ, একটা প, একটা স্বর্গ যেন বাদ না যায়, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখি, আপনাদের পরের ব্যাচ, আমরা তো আপনাদের এই ব্যাচে আর ভর্তি নিচ্ছি না, আপনাদের 40 নাম্বার ব্যাচটা আমরা কিছুদিনের মধ্যে ওপেন করবো। মেবি 1 তারিখে ওপেন হওয়ার কথা আছে। এখন পর্যন্ত রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন, ওইটা রাত 8:30 থেকে 10টা। অথবা আমরা মনে হয় 7 তারিখে আরেকটা ব্যাচ ওপেন করবো, এটা হবে সোমবার রাত 10টায় আপনাদের পরে আর কি। আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো মোটামুটি আপনারা বুঝতে পারছেন, আমরা যে সলভ টলভ করি সেগুলো আপনারা মোটামুটি ভালো বুঝেন, বা যে রেকর্ড গুলো থাকছে সেগুলো আপনাদের কাজে লাগবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করাতে পারেন আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে রেজেন করেন, প্রশ্ন না থাকলে লিখ নিতে পারেন।